স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি ডক্টর তামান্না তাবাসসুম। বিশ্বব্যাপী একটি জনস্বাস্থ্যমূলক সমস্যা হচ্ছে ডায়াবেটিস। বিশ্বজুড়ে এবং আমাদের দেশেও দিন দিন ডায়াবেটিসের রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিস একটি হরমোনজনিত ও দীর্ঘমেয়াদী রোগ। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নিজের সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন। আর এই বিষয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে এসেছেন প্রফেসর ডক্টর মীর মোশাররফ হোসেন, যিনি অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান হিসেবে আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিডফোর্ড হাসপাতালে। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর তামান্না। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে কথা বলেছেন। আসলে তো বিশ্বব্যাপী আশঙ্কাজনকভাবে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা, এবং আপনি নিশ্চয়ই জানেন যে 14ই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, বিশ্ব ডায়াবেটিক দিবস। তো বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে আমরা সারা বছরই দিই, এখানে আরও বেশি সচেতনতামূলক অনুষ্ঠানের উপর জোর দিয়ে থাকি। তো সেই হিসাবে আজকে আশা করি কিছু তথ্য দিতে পারবো। তাহলে খুব শীঘ্রই আসছে 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হবে। সারা বিশ্বের মতো আমাদের দেশেও এই দিবসটি পালিত হবে। স্যার, জানতে চাচ্ছিলাম এই দিবসটির তাৎপর্য কী এবং ডায়াবেটিসের সচেতনতা বৃদ্ধির জন্য এত কেন প্রয়োজন আমাদের দেশে? সারা বিশ্বের পরিস্থিতিটা চিন্তা করি ডায়াবেটিস নিয়ে, এটা সত্যি আশঙ্কাজনক। যেটা আপনি বললেন যে আশঙ্কাজনকভাবে বাড়ছে, সত্যি বাড়ছে। এবং সারা বিশ্বে 2021 সালের তথ্য অনুযায়ী প্রায় 54 কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত। এটা 20 থেকে 79 বছর বয়সের মধ্যে। এবং যদি এভাবে চলে আমরা যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আশঙ্কা করা হয় যে 2030 সাল, বেশি দেরি নাই, সেখানে 64 কোটি ছাড়িয়ে যাবে, এবং 2045 সালে গিয়ে এটা প্রায় 80 কোটি, 78 কোটিরও বেশি ডায়াবেটিস আক্রান্ত সংখ্যা বাড়বে। তো আপনি বুঝতে পারেন যে ভয়াবহতা। এবং বাংলাদেশে যে অবস্থাটা, বাংলাদেশ কিন্তু বিশ্বে 8ম স্থানে আছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা অনুযায়ী। এবং 2021 সালে 1,31,00,000 লোক এই 20 থেকে 79 বছর বয়স্কদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত ছিল, যেটা এই জনসংখ্যার 14.2%। এটা কিন্তু বেশ আশঙ্কাজনক। এবং আরেকটা এখানে আমাদেরকে যেটা খুবই আতঙ্কিত করে সেটা হলো যে প্রায় 62% লোক বাংলাদেশে তারা জানেই না যে ডায়াবেটিসে আক্রান্ত। এটা নীরব ঘাতক হিসেবে কাজ করছে এবং একটা পর্যায়ে জটিলতা নিয়ে আসছে, বিভিন্ন ধরনের জটিলতা। আপনি জানেন ডায়াবেটিস তো সারা শরীরেই এটা বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে, একেবারে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত। তো এগুলো নিয়ে যখন আসে একটা জটিলতা, অনেক ক্ষেত্রেই এটা চিকিৎসা দিয়ে খুব বেশি যে আমরা সুফল আশা করব তা হতে হয় না। তো এই জন্যই সচেতনতা খুব দরকার। এবং আমাদের যে বর্তমানে আমাদের একটা ন্যাশনাল গাইডলাইন তৈরি হয়েছে বাংলাদেশের প্রথম, তো সেখানে আমরা এটা রিকমেন্ড করা হয়েছে যে যাদের 30 বছর বয়স, কোনো লক্ষণ থাক বা না থাক, 30 বছর বয়স হলেই সবাইকে ডায়াবেটিসের স্ক্রিনিং করতে হবে, এটা আওতায় নিয়ে আসবো। এবং যদি কোনো লক্ষণ থাকে বা যদি যারা ঝুঁকিতে আছে, যেমন ওবেস যেটা বলি আমরা, যাদের স্থূলতা বা ওজন বেশি, ওজনাধিক্য আছে, বা পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে আগেই আমরা স্ক্রিনিংয়ে যাব। তো এই জন্যই সচেতনতা বৃদ্ধির দরকার। স্যার, আপনি বললেন ডায়াবেটিস একটি নীরব ঘাতক। ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে অনেকেই লক্ষণগুলো বুঝতে পারেন না, এবং অনেক সময় দেখা যায় যে একদম জটিলতা সৃষ্টির পরে ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, যে কারণে একদম প্রথম থেকেই ডায়াবেটিসের রোগীদের মধ্যে আমরা কিছু জটিলতা দেখতে পাই। তাহলে যদি আমরা ডায়াবেটিসের লক্ষণগুলো নিয়ে কথা বলি, তাহলে একদম প্রাথমিক পর্যায়ে কি ধরনের লক্ষণ হতে পারে? জি, ধন্যবাদ। আমরা সাধারণত যেটা একটা খুব ক্লাসিক সিমটম বলি, যেটা সবার মধ্যে থাকে না, আপনি জানেন তো ডায়াবেটিসের বিভিন্ন ধরন আছে, তার মধ্যে যে যাদের কম বয়সে হয় টাইপ 1, তারা এরকম সিমটম নিয়ে আসে, যেমন গলা শুকায় যাওয়া, পেশাব বেশি হওয়া, চোখে ঝাপসা দেখা, ওজন কমে যাওয়া, দুর্বলতা। এগুলোকে আমরা যে বলি ডায়াবেটিসের একেবারে টিপিক্যাল লক্ষণ, সিমটম। তো দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে যে 90%, প্রায় 95% ডায়াবেটিসের রোগী হলো টাইপ 2 ডায়াবেটিস। এবং এই টাইপ 2 ডায়াবেটিসের অধিকাংশই কোনো লক্ষণ থাকে না, এবং জানি না তারা ডায়াবেটিস, বা লক্ষণ থাকলেও এত অল্প লক্ষণ যে সেটাকে খুব বেশি তারা গুরুত্ব দেয় না। আমি বললাম যে বাংলাদেশে 62%, পুরো দুনিয়াতেই, মানে পুরো বিশ্বেই যে আপনার
অর্ধেকের বেশি, মানে 50%-এর বেশি হলো জানে না তারা ডায়াবেটিস আক্রান্ত, এবং আমাদের দেশে এটা 62%। কাজেই যে লক্ষণ যেটা খুব বেশি যেহেতু তাদের হয় না, এবং যারা হয়তো ওটা একটু প্রস্রাব বেশি হচ্ছে বা একটু গলা শুকায় যাচ্ছে, কিছুদিন এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না, এবং একটা পর্যায়ে জটিলতা নিয়ে আসে। জটিলতা কী ধরনের হতে পারে? ধরুন হার্টে জটিলতা হতে পারে, হার্ট অ্যাটাক যেগুলো বলি, হার্ট অ্যাটাক নিয়ে আসতে পারে, স্ট্রোক নিয়ে আসতে পারে, পায়ে ঘা, গ্যাংগ্রিন ওগুলো নিয়ে আসতে পারে, অন্ধত্বজনিত। আপনি অবশ্যই জানেন যে বিশ্বজুড়ে অন্ধত্বের একটা অন্যতম কারণ, প্রধান কারণ হলো ডায়াবেটিস। এবং অ্যাম্পুটেশন যে বলি, যে দুর্ঘটনাজনিত কারণ ছাড়া যে পা কেটে ফেলে দেওয়া, অ্যাম্পুটেশন অফ লিম্ব, এটা হলো ডায়াবেটিস হলো প্রধান কারণ। দুর্ঘটনার বাদে আমরা যদি মানে প্রধান কারণ হলো ডায়াবেটিস। এবং এখানে দুঃখজনক হলো যে এটার অধিকাংশই কিন্তু প্রিভেন্ট করা যায় যদি আমরা যথাসময়ে ডায়াগনোসিস করি এবং উপযুক্ত চিকিৎসা করি, এটাকে ডায়াবেটিসকে ভালো কন্ট্রোল রাখি, তাহলে এই সমস্ত জটিলতা এড়ানো যায়। কাজে এটা এখানে খুবই প্রয়োজনীয়, যেটা আমরা আগে এটাকে রোগটাকে ধরতে পারবো এবং তার উপযুক্ত ব্যবস্থা নিতে পারবো। অবশ্যই সুফল দেয় এটা। ডায়াবেটিস রোগের জন্য কারা ঝুঁকিতে রয়েছেন? স্যার, আপনি অলরেডি বলেছেন যে ওবেসিটি বা মেটাবলিক সিনড্রোম, এর সাথে কিছু ফ্যামিলি হিস্ট্রির কিছু সম্পর্ক আছে ডায়াবেটিসের সাথে। এছাড়া ফ্যামিলি হিস্ট্রি না থাকলেও কি ডায়াবেটিস হতে পারে কিনা, এই ঝুঁকিগুলো ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, হতে পারে। ডায়াবেটিসে আমরা বলি তো এটাকে বলে হলো, আমরা যদি মেডিকেল টার্ম ইউজ করি সেটা হলো মাল্টিফ্যাক্টোরিয়াল বলা হয়, যেটা কিছুটা বংশগত, এর সঙ্গে আছে কিছু পরিবেশগত, মানে জেনেটিক প্লাস এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো বংশগত ঝুঁকি থাকে, সেটা তো চেঞ্জ করা যায় না, জিন তো আর চেঞ্জ করতে পারবেন না। তো বংশগত ঝুঁকিটা আমরা বলি হলো যাদের হলো বাবা মা, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলা হয়, বাবা মা বা ভাই বোন এদের মধ্যে ডায়াবেটিস আছে, তারা হলো বংশগতভাবে ঝুঁকিতে আছে। এছাড়া যেটা আমরা পরিবেশগত, সেটা হলো ওবেসিটি, একটা আপনি যেটা বললেন স্থূলতা, এটা অন্যতম কারণ। টাইপ 2 ডায়াবেটিস তো প্রধানত ডায়াবেটিস, তো এটার জন্য স্থূলতা, পুরো ওয়ার্ল্ডেই স্থূলতা বাড়ছে এবং ডায়াবেটিস সেই অনুপাতে বাড়ছে। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যে আমাদের যে সাউথ ইস্ট এশিয়াতে, এটাতে কিন্তু এই বৃদ্ধির হার অনেক বেশি, প্রায় 67%। এই যে আস্তে আস্তে যে বাড়বে এগুলো যে আশঙ্কা, সেটা প্রায় 67%। তো ইউরোপ আমেরিকাতে কিছুটা কমে গেছে। আচ্ছা, তো এইখানের মধ্যে স্থূলতা ছাড়াও আছে যে বসে থাকা, সেডেন্টারি লাইফস্টাইল বলি, যে আমাদের যে লাইফস্টাইল, যেটা জীবনযাপন পদ্ধতিতে, যে আমাদের ফুড হ্যাবিট এবং আমাদের যে কায়িক পরিশ্রম কমে যাওয়া। হ্যাঁ, আমাদের তো এখন মানুষের কায়িক পরিশ্রম খুব কম হচ্ছে। দোতলা তিনতলা, ইভেন আমি দেখি যে দোতলার থেকে নিচতলা নামার জন্য লিফট ব্যবহার করছে, আর ওঠার জন্য তো অবশ্যই। তো এই ধরনের বা অল্প ডিস্টেন্সে গাড়ি ব্যবহার করছে। তো এটা আমরা বলতে পারি যে আমাদের যে সভ্যতার একটা যে ডার্ক সাইড, ওটা যে আমাদের যতই আমরা নির্ভর করছি যে সমস্ত জিনিসের প্রতি, ততই আমাদের শারীরিক পরিশ্রম কমে যাচ্ছে, খাদ্য অভ্যাস পরিবর্তন হচ্ছে, এবং এগুলো ঝুঁকি। এছাড়া বয়সও একটা ব্যাপার, কারণ হলো যে মানুষের গড় আয়ু বাড়ছে, বাংলাদেশও তো প্রায় 74 হয়ে গেছে। কাজে এই বয়সের সাথে একটা সম্পর্ক আছে। এছাড়া বলি স্ট্রেসফুল লাইফ, আমাদের যে লাইফে স্ট্রেস, একটা মানসিক হোক শারীরিক হোক, এই স্ট্রেসটাও আপনার ডায়াবেটিসের জন্য অন্যতম কারণ। কাজে এগুলো সবগুলো ফ্যাক্টর মিলেই আপনার যেটা টাইপ 2 ডায়াবেটিস সেটার পক্ষে কাজ করে। আর টাইপ 1 যেটা, সেটাতে জেনেটিক ফ্যাক্টর আছে, এর সঙ্গে আছে কিছু ইনফেকশন, ভাইরাল ইনফেকশন আছে। ওটাতে আপনি যে টাইপ 1-এ আপনি জানেন যে অগ্নাশয়ের যে বিটা সেলগুলো আছে, যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, সেটা ধ্বংস হয়ে যায়, এবং সেটা কিছু ট্রিগারিং, এবং অটো ইমিউন বলে এটা আর কি, বডি নিজের এগেনস্টে ইমিউনিটি তৈরি হয়। এই ধরনের কিছু পদ্ধতি আছে। কাজে এগুলোই হলো আপনার বংশগত। এবং যেটা আপনি বললেন যে বংশগত ছাড়াও কি হতে পারে, অবশ্যই হতে পারে। কারণ হলো যে ধরেন একজনের বংশে ডায়াবেটিস বাবা মার ছিল, ডায়াগনোসিস হয় নাই। আগে তো আমরা যেমন এখন স্ক্রিনিংয়ের কথা বলতেছি, বা বিগত কয়েক বছর যাবৎ মানুষ যেভাবে আসতেছে স্ক্রিনিংয়ের জন্য, আজ থেকে 20-30 বছর আগে হয়তো সেরকম স্ক্রিনিং হতো না। হয়তো ডায়াবেটিস ছিল, ধরা পড়ে নেই সারা জীবন, এটা এক সময় মৃত্যু হয়ে গেছে। কাজে তো কেউ বলতে পারে না যে আমার বংশে ডায়াবেটিস নাই। কারণ একজনের বাবা 50 বছর বয়সে বা 55 বছর বয়সে মারা গেছে, উনার যে ডায়াবেটিস ছিল না ওটা শিওর না, বা উনি দীর্ঘদিন বাঁচলে ডায়াবেটিস হতো না তাও শিওর না। কাজেই বংশগত ব্যাপারটা তো অবশ্যই আছে, কিন্তু যাদের বংশে নাইও বা জানা নাই, তারাও ঝুঁকিতে আছে। এবং এই জন্যই আমরা বলতেছি যে আমাদের গাইডলাইনের রিকমেন্ডেশন আমরা এটাকে খুব জোর দিচ্ছি যে 30 বছর হলে
কোনো ঝুঁকি থাকুক না থাকুক, কোনো লক্ষণ থাকুক না থাকুক, এটাকে স্ক্রিনিং আওতায় আনতে হবে। অনেকেই বলে থাকেন যে যেহেতু আমার বাবা মা ডায়াবেটিস আছে, আমার একটা পর্যায়ে যে ডায়াবেটিস হবেই, তো সেটা যেহেতু জেনেটিকের সাথে একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরেরও একটা সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইলের মাধ্যমে ডায়াবেটিসটা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে সেটা প্রিভেন্টেবল বা ডিলে করা পসিবল? অবশ্যই, অবশ্যই। এটা যে টাইপ 2 ডায়াবেটিসটা, এটা প্রিভেন্টেবল, এবং বাবা মার থাকলে যে হবেই তা কিন্তু না। হ্যাঁ, এটা সংখ্যা একটা খুব ক্ষুদ্র অংশ, তারা ঝুঁকিতে আছে, কিন্তু হবেই যে না। তারা যদি, আপনি যেটা বললেন সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, তারা যদি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করে, মানে জীবনযাপন পদ্ধতিটা যদি খুব স্বাস্থ্যসম্মত হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে যাদের ডায়াবেটিসের এক ধাপ আগে ছিল, প্রি ডায়াবেটিস বলি আর কি আমরা, ওদের ওজন যদি 5% কমে, হ্যাঁ, তাহলে ওদের ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশ কমে, 70% কমে যায়। এটা আপনি মানে অনুমান করতে পারেন যে কত বড় এটার পজিটিভ যে সাইডটা আছে, দিকটা আছে, যে জীবনযাত্রা পদ্ধতির পরিবর্তন, ওজন নিয়ন্ত্রণ, কায়িক পরিশ্রম, এগুলা আপনি যদি বংশগতভাবে ঝুঁকিতে থাকেনও, কেউ যদি থাকেও, সেটাও বন্ধ করা যায়। কাজেই এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই, খুব টেনশনেরও কারণ নাই। যারা বংশে আছে তারা যদি এরকম অনেক লোক আছে যাদের বাবা মার ডায়াবেটিস আছে কিন্তু তাদের হয়নি, কখনোই হয়নি, ভাই বোনের হয়েছে তাদের হয়নি। এটা নির্ভর করে হলো উনি কী ধরনের লাইফস্টাইল করছে, এটা দিয়ে অনেকটাই কমা যায়। ডায়াবেটিসের লক্ষণ নিয়ে আমরা কথা বললাম, এখন যদি আমরা একটু ডায়াবেটিসের স্ক্রিনিংয়ের কথা যেটা বললেন যে 30 বছর বয়সে এখন একদম ম্যান্ডেটরি যে একটা স্ক্রিনের মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে সেই স্ক্রিনিংটার জন্য আমরা কি কি ধরনের টেস্ট করতে পারি? সে সময় কি চিকিৎসকের শরণাপন্ন হয়ে টেস্টগুলো করাতে হবে, নাকি কেউ নিজে থেকেই স্ক্রিনিংয়ের জন্য টেস্টগুলো করতে পারেন? নিজের থেকে না, আমরা যেহেতু একটা জাতীয় একটা গাইডলাইন দিচ্ছি এবং এটা আমরা সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কাজে এটা হাসপাতালে গিয়ে স্ক্রিনিং করতে হবে। এবং নিশ্চিত হওয়ার জন্য আমরা যেটা বলি ওজিটিটি, মানে গ্লুকোজ খাইয়ে দেখা হয় খালি পেটে, এবং গ্লুকোজ খাইয়ে, সেটা দিয়ে কনফার্ম হওয়া যায়। সেটাতে কনফার্ম হওয়া যায় কিছু মাত্রা আছে, যেমন খালি পেটে 7 বা তার চেয়ে বেশি হলে, বা গ্লুকোজ খাওয়ানোর 2 ঘন্টা পরে 11.1 বা তার চেয়ে বেশি হলে সেটা ডায়াবেটিক। এছাড়া এর মধ্যে আবার প্রি ডায়াবেটিক রেঞ্জেও আছে, আমি অত বিস্তারিত যাচ্ছি না। তো আপাতত এই স্ক্রিনিং আমরা ওজিটিটি করেই আমরা কনফার্ম করব যে তারা ডায়াবেটিস আক্রান্ত নাকি প্রি ডায়াবেটিসে আছে, এটা আমাদের দেখতে হবে। সে ধরনের পরিকল্পনা আছে। এছাড়াও আমরা র্যান্ডম গ্লুকোজ যেটা বলে আর কি, যে কোনো সময় খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, সেটাও যদি 11.1 বা তার চেয়ে বেশি হয়, সেখানে একটা শর্ত আছে অবশ্য, যে সেখানে লক্ষণ থাকতে হবে। কোনো লক্ষণ ছাড়া রোগীর এই র্যান্ডম দিয়ে ডায়াগনোসিস করা যায় না। আর আরেকটা আছে যে 3 মাসের গড়, যেটা হিমোগ্লোবিন A1C, সেটা যদি আপনার 6.5 বা তার চেয়ে বেশি হয় তাহলেও ডায়াবেটিস। তবে আমরা আপাতত স্ক্রিনিং ব্লাড গ্লুকোজ দিয়েই করার প্ল্যান করতেছি, যেটা মানে খালি পেটে এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর এটা দিয়ে। তার ডায়াবেটিসের চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু কথা বলি। আপনি প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস দুটি শব্দ উচ্চারণ করেছেন। কারো যদি প্রি ডায়াবেটিস ধরা পড়ে, সেক্ষেত্রে কি কোনো চিকিৎসার প্রয়োজন আছে কি না? অবশ্যই। প্রি ডায়াবেটিসের চিকিৎসা হলো প্রধানত, শুধু প্রি ডায়াবেটিস না, ডায়াবেটিসেরও আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস, যেটা মেইনলি সেটাতে লাইফস্টাইল একটা, মানে প্রথমেই চিকিৎসার মধ্যে একদম মাঝখানে যে গাইডলাইনগুলো আছে, যেটা আন্তর্জাতিকভাবে যেটা স্বীকৃত গাইডলাইন, সেই গাইডলাইনগুলোতে একদম খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো লাইফস্টাইল, যেটা আমরা বলি যে জীবনযাপন পদ্ধতির পরিবর্তন। হ্যাঁ, হেলদি লাইফস্টাইল, সেটার মধ্যে কী আছে? খাদ্যাভ্যাসের পরিবর্তন, এই যে আমাদের ফাইবার রিচ ফুড খাওয়া, যে আমাদের শাকসবজি খাওয়া, ফলমূল খাওয়া, এগুলোর অভ্যাস কমে গেছে। ফাস্ট ফুড, যে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, যেগুলো, ওগুলোর প্রতি ঝুঁকি। এবং এখন কিন্তু শিশুদের মধ্যেও ডায়াবেটিস হচ্ছে, টাইপ 2 ডায়াবেটিস, এই যে অভ্যাসের জন্য বা স্থূলতার জন্য। তো এই যে লাইফস্টাইল চেঞ্জ, এটা প্রি ডায়াবেটিসদের জন্য প্রধান চিকিৎসা। আমরা বলি যে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করেন, আপনি কায়িক পরিশ্রম বাড়ান, যে কোনো ধরনের ব্যায়াম, শারীরিক পরিশ্রম, যেটা আপনার পছন্দ। কেউ হাঁটতে পছন্দ করতে পারে, কেউ সাইক্লিং পছন্দ করতে পারে, কেউ সাঁতার কাটা পছন্দ করতে পারে, জিম করতে পছন্দ করতে পারে। যেভাবে হোক শারীরিক পরিশ্রমটা বাড়ান। এবং আপনাকে বললাম যে যদি 5% যদি ওজন কমানো যায়, তাহলে এই প্রি ডায়াবেটিসের একটা ভালো প্রায় 70% এটা কিন্তু নর্মালে চলে আসতে পারে। তো এটাই হলো মেইন চিকিৎসা।
এছাড়া যদি প্রি ডায়াবেটিস একটু উপরের দিকে থাকে, তার লাইফস্টাইল পরিবর্তন করার পরেও গ্লুকোজ লেভেল হাই, অনেক ক্ষেত্রে মেটফর্মিন জাতীয় ওষুধ দেওয়া হয়, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। ডায়াবেটিসের দু ধরনের চিকিৎসার কথা আমরা জানি, একটা হচ্ছে ওরাল ডায়াবেটিক এজেন্ট বা মুখে খাওয়ার ওষুধ, আর একটা হচ্ছে ইনসুলিন। তো কাদের ক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ দিয়েই ডায়াবেটিসটা কন্ট্রোলে আনা যায় এবং কাদের ক্ষেত্রে ইনসুলিনটা প্রয়োজন? ধন্যবাদ। ডায়াবেটিসের যে টাইপ নিয়ে কথা বললাম আমি, যে টাইপ 1, যেটা টাইপ 1 খুব বেশি সংখ্যক না, 5% মতো, এবং অল্প বয়সে হয়। এই টাইপ 1 ডায়াবেটিসের একমাত্র চিকিৎসা ইনসুলিন। এখানে মুখে খাওয়ার ওষুধের কোনো রোল নাই এবং এটা খুব বিপজ্জনক। এই প্রসঙ্গে একটা কথা আপনাকে আমি বলে দেওয়া উচিত মনে করি, কারণ ডায়াবেটিক সচেতনতা, যেটা সচেতনতা কিন্তু সঠিক তথ্য আপনাকে দেয়া যেমন ইম্পর্টেন্ট, তেমন বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্যকে এগেনস্টে বিপরীতে কথা বলা, ওটা কিন্তু ইম্পর্টেন্ট। দুর্ভাগ্যজনকভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাড দেখি, ফেসবুকে বিভিন্ন জায়গায়, যেগুলো ইনসুলিন ছাড়ুন, ওষুধ ছাড়ুন, 7 দিনে ইনসুলিন ছাড়ুন, 14 দিনে ওষুধ ছাড়ুন, এই ধরনের মানে কতগুলো খুব মানে যেগুলো অর্থহীন কথাবার্তা। এটা কিন্তু সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। এবং একজন টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট যদি ইনসুলিন ছেড়ে দেয়, খুব অল্প সময়ের মধ্যেই সে খুব মারাত্মক জটিলতা, যেটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলি আমরা, খুবই আপনি তো ডাক্তার হিসেবে জানবেন যে এটা খুবই একটা হাই রিস্ক জিনিস, হ্যাঁ, জীবন ঝুঁকিপূর্ণ, এবং অনেক রোগী মারা যায় ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নিয়ে। কাজে এই সমস্ত বিজ্ঞাপনে বা এই সমস্ত কথাবার্তায় কোনো ধরনের যাতে বিভ্রান্ত না হয়, এই ব্যাপারেও আমি সবাইকে সচেতন করছি। কারণ এই যে ইনসুলিন ছেড়ে দেওয়া বা ওষুধ ছেড়ে দেওয়া, এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম যে টাইপ 1 ডায়াবেটিসে তো ইনসুলিন নিতেই হবে মাস্ট, ওখানে কোনো আর কোনো অপশান নাই। এখন টাইপ 2 ডায়াবেটিস, যেটা অধিকাংশ ডায়াবেটিস, তাদের বিভিন্ন ধাপ আছে। মুখে খাওয়ার ওষুধ, মুখে খাওয়ার ওষুধের মধ্যে যে মেটফর্মিন বললাম, এই গ্রুপের ওষুধটা এখন ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে, প্রথমেই দেওয়ার হিসাবে খুবই সবাই রিকমেন্ড করছে। এটা দিয়ে এছাড়া বিভিন্ন ধরনের সালফোনাইড গ্রুপের ওষুধ, এবং এই যে DPP-4 ইনহিবিটর আসছে, এবং SGLT2 ইনহিবিটর বলি আমরা, যদি পেশেন্টের কোনো হার্টের সমস্যা থাকে অথবা কিডনিতে সমস্যা থাকে, হ্যাঁ, বা স্ট্রোক থাকে, এই ধরনের, তাদের জন্য এই ড্রাগটা খুবই ভালো। তো এই ধরনের আমরা গাইডলাইন ফলো করি। এছাড়া ইনজেকশনও আছে, মানে ইনসুলিন ছাড়াও ইনজেকশন আছে, যেটা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট বলি আমরা আর কি, বিভিন্ন সেমাগ্লুটাইড, এই ধরনের ইনজেকশন। মানে প্রতিদিনের ইনসুলিন ছাড়া আমরা এখন কিছু ইনসুলিন আছে যেটা আমরা সাপ্তাহিক, এটা ইনসুলিন না, ঠিক, এটা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট বলে। হ্যাঁ, এটা ইনসুলিন আপনার বডির ভিতর থেকে তৈরি করবে, মানে প্যানক্রিয়াস যেটা বিটা সেল, ওখান থেকে স্টিমুলেট করবে। এটা সপ্তাহে একবার দেওয়া, যেটা কিন্তু ইনসুলিন না। এবং টাইপ 1, হ্যাঁ, এবং ইনসুলিন মানে বডির থেকে ইনসুলিন বের হতে সাহায্য করবে, মানে সেলগুলোর থেকে। তো এটা অনেকে কিন্তু এসে আমাদেরকে বলে যে এখন সপ্তাহে একবার নেওয়া যায় এরকম ইনসুলিন আছে, ওটা দেন। ওটা কিন্তু ইনসুলিনের সাবস্টিটিউট না। যারা ইনসুলিন, এটা ইনসুলিন টাইপ 1 ক্ষেত্রে ইনসুলিন নিতে হবে, টাইপ 1 ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাবে না। যেটা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট বললাম, যে সেমাগ্লুটাইড জাতীয় ওষুধ, সপ্তাহে একবার যেটা দিতে হয়। টাইপ 2 ক্ষেত্রে আমরা দিতে পারি, হ্যাঁ, টাইপ 2 কে দিতে পারি, এবং এটা ভালো রেসপন্স করে। এবং এটার একটা ভালো দিক হচ্ছে, এটা ইনসুলিন তো সিক্রেশন বাড়ায়, এছাড়া ওজনও নিয়ন্ত্রণে সাহায্য করে, এটা একটা পজিটিভ দিক আছে। তো যাই হোক, মুখে খাওয়ার ওষুধের বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন গাইডলাইন আছে। আরেকটা ব্যাপার হলো যে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রেও আমরা ইনসুলিন চিকিৎসা আমাদের প্রয়োজন হয়, দুইটা ক্ষেত্রে প্রয়োজন হয়। একটা ক্ষেত্রে হয় যে কিছু সময়ের জন্য, সাময়িক কিছু সময়ের জন্য, যেটা আমরা পরবর্তীতে আবার ট্যাবলেটে চলে যেতে পারি। একটা ভ্রান্ত ধারণা কিন্তু আছে, ভ্রান্ত ধারণাটা সবার মধ্যে আছে, রোগীদের মধ্যে বিশেষ করে। যদি আমরা বলি যে আপনার ইনসুলিন লাগবে, তখন ভয় পায়, নিতে চায় না দুইটা কারণে। একটা কারণ হলো তারা জানে যে ইনসুলিন একবার শুরু করলে আর এটা বন্ধ করা যায় না, এই একটা মনে করে যে ইনসুলিন মানেই হলো একেবারে শেষ চিকিৎসা। তারা মানতে চায় না যে এটা খুব খারাপ অবস্থায় আছে। যাই হোক, তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে সব ক্ষেত্রে কিন্তু ইনসুলিন শুরু করলে যে আবার ব্যাক করা যায় না তা না। কোনো ক্ষেত্রে আমরা ইনসুলিন শুরু করতে পারি কিছু সময়ের জন্য। ধরুন একটা পেশেন্টের খুব ইনফেকশন হয়েছে, লাংসে ইনফেকশন, কোভিড গেল একটা, কোভিড লাংসে ইনফেকশন হচ্ছে বা অন্য কোথাও খুব সিভিয়ার ইনফেকশন হচ্ছে, তারা টাইপ 2 ডায়াবেটিস, তাকে আমরা কিছু সময়ের জন্য ইনসুলিন দিতে পারি। বা কোনো একটা অপারেশন হবে, বা গ্লুকোজ লেভেল খুব হাই, একজন নিয়ে আসলো গ্লুকোজটা যে 17, 18, 19, 20 এরকম নিয়ে আসলো, খুব বেশি সিমটম যাদের, হ্যাঁ,
তারপরে আপনার কোনো অপারেশনের প্ল্যান হচ্ছে বা প্রেগন্যান্ট, এই ধরনের ক্ষেত্রে আমরা টেম্পোরারি ইনসুলিন দেই ব্যবহার করি এবং আমরা এটা মুখে খাওয়ার ক্ষেত্রে চলে আসতে পারি। কোশ্চেন করতে চাচ্ছি, একটি দীর্ঘমেয়াদী জটিলতা ছাড়াও একদম অ্যাকিউট একটা কমপ্লিকেশন যেটা হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, এটা সম্পর্কে খুব সংক্ষেপে যদি স্যার একটু বলতেন। আচ্ছা, হাইপোগ্লাইসেমিয়া কমপ্লিকেশন হলো কি, গ্লুকোজ লেভেল কমে যাওয়া, সেটার ডায়াবেটিসের জটিলতা না, সেটা হলো আপনার চিকিৎসা জটিলতা। ডায়াবেটিসের চিকিৎসা জটিলতা, ধরেন যারা ইনসুলিন নিচ্ছে বা সালফোনারিয়েড গ্রুপের ওষুধ খাচ্ছে এবং যাদের কিডনিতে সমস্যা আছে, তাদের গ্লুকোজ লেভেল খুব বেশি কমে যায়, এবং যদি 3.9 নিচে কমে যায় তাহলে হাইপোগ্লাইসেমিয়া বলে। এবং এটা যদি এমন অবস্থা হয় যে সে নিজে আর বুঝতে পারতেছে না, অন্য কারো হেল্প লাগতেছে, সেটাকে বলে আমরা খুব সিভিয়ার গ্রেড 3 হাইপোগ্লাইসেমিয়া। তো এটা খুবই মারাত্মক অবস্থা, এবং ইমিডিয়েটলি এটা হাত পা কাঁপে, বুক ধরপড় করে, ঘাম বেশি হয়, হ্যাঁ, এবং কিছু চোখে ঝাপসা দেখে, এবং ইমিডিয়েটলি এটাকে যদি পেশেন্ট কনসাস থাকে তাহলে 1 গ্লাস পানিতে 3 চামচ চিনিগুলো খেয়ে নেবে। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস অবস্থা এবং আমাদেরকে ব্যাপারে সাবধান থাকতে হবে। জি স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদিও ডায়াবেটিস সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তারপরও স্যার আজকে আপনি আমাদেরকে ডায়াবেটিস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, দর্শকরা অনেক উপকৃত হয়েছে। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী কোনো এপিসোডে আরও কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।